আসসালামু আলাইকুম। আমি বাউল ময়েজ আলী আপনাদের সামনে একটি গান আজ উপহার দিচ্ছি। সেই গানটি হলো শাহজাহান এবং সাথীর প্রেম কাহিনী। আরে ময়মনসিংহ জেলার মধ্যে ফুলবাড়িয়া থানা, সেখানে ঘটলো রে ভাই এক আজব ঘটনা। শহীদ সুলতান নামে এক কলেজ আছে ভাই, সেই কলেজে কত ছাত্র ছাত্রী লেখাপড়া শিখায়। আরে ওই দেশেতে একটি লোক বড় ধনবান ছিল। হঠাৎ করে তাহার কথায় আমার মনেতে পড়িল, তার 4টা ছেলে একটি মেয়ে সভাতে জানাই। বাবা মায়ে মেয়েটার স্কুলে পড়তে দেয়, লেখাপড়ায় ভালো মেয়ে সভাতে যাই কইয়া। ষোলো বছর বয়স যখন হইল গো, মেয়ে গেল ম্যাট্রিক পাস করিয়া রে। সাথী বিবি তিনার নামে গো রেখেছে বাপ মায়। শহীদ সুলতান কলেজে তারে নিয়া ভর্তি করে দেয়। এমনই রবি ছিল গো তাহার, সবাতে যাই কইয়া। সবাই কিন্তু হইতো পাগল গো, দেখেনি সাথীকেই দেখিয়া রে। মায়াধারী রূপ ছিল তার, আমি কত যাব মুখে বলে। সমস্ত ছেলের টার্গেট শুধু গো বিবাহ করবে ওই সাথী রে গো। এইদিকে তামারিয়া নামে একটি গ্রামে ছিল ফরহাদে হোসেন নামে, সেই গ্রামেতে 1 জনে লোকে ভাই ছিল। সাইকি প্রিয়া তাহার ঘরে গো দেখেনি একটি ছেলেই দিল রে। শাহজাহানে তার নাম রাখিল, আসলো সওদাগরের চেহারা লইয়া। শাহজাহানকে স্কুলেতে দিলেন পরিবারে লাগিয়া। প্রাইমারি পাস করিয়া হাই স্কুলে গেল। আস্তে আস্তে শাহজাহান দেখেন ম্যাট্রিক পরীক্ষা দিল। ম্যাট্রিক পরীক্ষার ফল ভাই ফার্স্ট ডিভিশনে যায় পাইয়া। শহীদ সুলতানে কলে যেতে গো শাহজাহান ভর্তি গেল হইয়া রে। শাহজাহানের এমন চেহারা ভাই সবাতে জানাই। সচরাচর মেয়েরা দেখিলে পাগল হইয়া যায়। কলেজে পড়িতে যায় গো শাহজাহান নোংরা পোশাক করিয়া রে। শাহজাহানের বাবা খুব অভাবী, দরিদ্র, যে জায়গা জমি কিছুই নেই, ভাঙ্গা 2টি ঘর। তাই শাহজাহানের বাবা হাড় ভাঙ্গা পরিশ্রম করে দিন রুজি কাজ করে শাহজাহানের লেখাপড়ার খরচ চালাইতেছেন এবং সংসার চালাইতেছেন। অবশ্য সংসার, তাই তো শাহজাহান নোংরা পোশাক লইয়া পড়তেই যায়। হঠাৎ করে সাথীর সঙ্গে তার দেখা হইয়া যায়। মায়াধারী চেহারা দেখে গো সাথী পাগল গেল হইয়া রে।
শাহজাহানকে দেখে গো সাথী শুধুই থাকে চাইয়া, সাথীর অন্তরে নিলেন ছবিটি আঁকিয়া। দিন রজনী শাহজাহানের গো কথাই ভাবে দেই বসিয়া রে। এইভাবে তে সাথী গো বিবি গোপনে ভালোবাসলো তারে। এইদিকেতে শাহজাহান কিন্তু কিছুই জানিতে না পারে। সাথী একদিন চিন্তা করে বিছানাতেই শুইয়া, ছুটির পাইয়া বাড়ির দিকে গো শাহজাহান সে রাস্তায় যায় চলিয়া রে। এমন ছিল একটা রাস্তার মধ্যে বৃক্ষ ছিল, সেই বৃক্ষর কাছ দিয়াই রাস্তা ছিল। শাহজাহান ডেলি ক্লাস করে ওই বৃক্ষ তোলা যাইয়া তার বাড়ির দিকে চলে গেত। সাথী চিন্তা করতেছে আমি তো শাহজাহানকে ভালোবাসলাম, কিন্তু শাহজাহান তো আমাকে ভালোবাসলো কিনা এটা আমি বুঝতে পারলাম না। তাই আমি ওই রাস্তায় বসে থাকবো। যখন ক্লাস করে শাহজাহান রাস্তায় ফিরে আসবে, ওর সামনে দাঁড়িয়ে আমি দুটি কথা বলবো। সাথী দেখেন আশায় পড়ে বৃক্ষ তলায় রইল বইয়া। শাহজাহান কিন্তু আসিতেছে তার ক্লাসও শেষে করিয়া। আস্তে আস্তে বৃক্ষ তলায় যখন আসিল, ধীরে ধীরে উঠে সাথী গো যাইয়া সামনে দাঁড়াইল রে। সামনে দাঁড়াইয়া গো যখন শাহজাহানের মুখের দিকে চায়, কোথা হতে যেন লজ্জা এসে গো সাথীর চোখে ধরল জড়াইয়া রে। শাহজাহান সেদিন টেরে পাইয়া দেখেন বিদায় গেল হইয়া। পরের দিন ওই বৃক্ষ তলায় আবার রইলেন বসিয়া। পরের দিন শাহজাহান আসি হিতেছে গো দেখেন ক্লাসে শেষ করিয়া রে। সাথী ভাবতেছেন আমি গতকালকে সামনে দাঁড়ালাম দুটি কথা বলবো, কিন্তু কোথাও হতে লজ্জায় সে আমার চোখে জড়িয়ে ধরলো, আমি আর কিচ্ছু বলতে পারলাম না। তাই আজ লজ্জা দূরে রেখে ওর হাতে ধরে আমি দুটি কথা ওর কাছে খুলে বলবো। শাহজাহান যখন দেখেন কাছেতে আসিল, সাথী যাইয়া শাহজাহানের দুইটা হাতেতেই ধরিল। শোনো শাহজাহান একটি কথা তোমারে যাই কইয়া, আমি কিন্তু গোপনে তোমায় ভালো গেছি বাসিয়া। তোমার রূপের ছবি গো আমার অন্তরে নিছি আঁকিয়া রে। তোমার কাছে বলবো দুটি কথা, তাই থাকি বৃক্ষ তলায় বইয়া। আমার জীবন যৌবন দিছি সবই তোমার এই সুবিয়া। আমার যাহা কিছু আছে সবই দিব গো তোমাকে, পাই যদি আপন করিয়া রে। আমার জীবন যৌবন যা কিছু আছে আমি সব তোমাকে শুভে দিয়েছি, হয়তো তুমি জানো না। তাই তোমার লেখাপড়া, খাওয়া খরচা, কাপড় চোপড় যাবিত যা কিছু লাগে সমস্ত কিছু আমি বহন করবো, কিন্তু শুধু তোমাকে আমি আপন করে পাইতে চাই। সাধারণ বলতেছে দেখো এসব কথা যা কিছু তুমি বললে আর কারো কাছে বলতে চেষ্টা করো না, আমাকে যাইতে দাও। কোন লোকজনে দেখলে হয়তো আবার আমাদের কলঙ্ক নাম রইটা যাবে। ওই দিন কারো মতো শাহজাহান
বিদায় হইতেই চায়। শাহজাহান বলে গরিবের ছেলে আমি, জমা জমি তো নাই। কলেজে অনেক ছেলেই আছে গো, একটা কেন নেও না বাসিয়া রে। এই বলিয়া শাহজাহান বিদায় হইয়াই গেল। সাথী তখন পিছে থেকে দেখেন বলিতেই লাগিল, আমি প্রফেসরের কাছে দিব বিচার গো, আগামীকাল কলেজেই আসিয়া রে। দেখো, যদি তুমি সেটা রাজি না হও, তোমাকে আমি জোর করে রাজি করাতে বাধ্য হব। ও কেমন যেভাবে হোক ঠিক আছে, যদি আমার বিরুদ্ধে কোনো মিথ্যা কেস তুমি দায়ের করো, তাহলে আমি আবার সাক্ষী দিয়ে বাঁচার চেষ্টা করব। পরের দিন সাথী কলেজে যাইয়া কি কর্ম করিল, প্রফেসরের কাছে বিচার একটা দায়ের করিল। শাহজাহান নামে একটি ছেলে বড় দুষ্ট গেছেই হইয়া, গতকাল অনেক খারাপ কথা বলেছে আমায় দেখিয়া। রাস্তায় যদি লোকজন না থাকে তো হয়তো ক্ষতি যাইতো করিয়া, তাই তাহারও বিরোধে আমি গো আজকে বিচারে গেলাম দিয়া রে। ওই ছেলে কালকে সে সমস্ত কথা আমাকে বলেছেন, ইজ্জতের অনেক লাঘব কথাবার্তা বলেছে। হয়তো রাস্তায় কোনো লোকজন না থাকলে আমার কোনো ক্ষতি করতে চেষ্টা করত, তাই নাকি? সাধারণ ছাত্র ভালো, তাই কথা শুনে টিচাররা আবার ছাত্রকে যেরকম ভালোবাসে, ওই রকম ভালো ছাত্র দুষ্টামি করলে তাকে শারীরিক শাস্তিও অনেক বেশি দেয়। চিন্তা করলে স্টেটমেন্ট নিতে গেলে ইজ্জতের ব্যাপারটা ছড়িয়ে পড়বে, তাই সংক্ষেপে ওকে কিছু শারীরিক শাস্তি দিয়া সাহিত্য করে দেওয়া দরকার। শাহজাহানকে দায়িকা প্রফেসর ঘরেতে আনিল। শাহজাহানের কাছে তখন জিজ্ঞাসা করিল, সাথীকে তুমি কি বলেছ গো শাহজাহান, শীঘ্র করেই বলো রে। শাহজাহানের সমস্ত কথা দেখেন অস্বীকার গেল হইয়া, কিছুই তো বলি নাই হুজুর, মিথ্যা গো গেছে কইয়া। এই দিকেতে প্রফেসর সাহেব ওই দিকে দেখেই চাইয়া, টেবিলের উপরে একটা বেদ গিয়াছে রইয়া। বেতেটা তখন প্রফেসর সাহেব গো নিজেই হাতে লইলেন উঠাইয়া রে। বেতটা হাতে লইয়া প্রফেসর শাহজাহানের কাছে গেল। লম্বা চুলের মধ্যে দইরা রে শাহজাহানের পিঠে মারতেই লাগিল রে। মারতে মারতে হাতের বেদে ভাই খন্ড খন্ড গেল হইয়া, তো বুড়া তার খামোশ হইল নাই, আমি সবাতে যাই কইয়া। টেবিলের নিচেতে একটা গো চেয়ারের পায়া ছিল পড়িয়া রে। সেই পায়াটা প্রফেসর সাহেব হাতে তুলেই নিল। শাহজাহানের বাম হাতের মধ্যে বাড়ি গো মেরেছিল, আঘাতে করি বাড়ি লাইগা গো শাহজাহানের হাতটা যায় ভাঙ্গিয়া রে। শাহজাহানে তখন ঘরের ভিতরে
পালে পড়েই গেল বাহিরেতে সমস্ত ছাত্র দল হুড়াহুড়ি শুরু করিল তাড়াতাড়ি সারেরা দেখ না বাইরে করিয়া তা না হলে মোরা গই ডুববো গো আজি দরজাটা ভাঙ্গিয়া রে কি ব্যাপার এরকম সাক্ষী সাবক নেই বিনা সাক্ষীতে তাকে মারপিট করা শুরু হইল যাই যদি এখন স্যাররা ওকে বের করে না দেয় আমরা দরজা ভেঙে বের করার ব্যবস্থা করব তখন শাহজাহানকে বাইর করে দেওয়া হলো মাটি নিয়ে মাথায় পানি ঢেলে তাকে শোধ করা হইল কিন্তু প্রফেসর একটু পর হইয়া তার হাতটা হাতে দেখলো ভাঙলো কিনা এটা তো বোঝা যাইতেছে না বলো ওকে নিয়ে যাও এক্সো করে দেখো ওর হাতটা আসলেই ভাঙছে কিনা পরীক্ষা করে দেখা গো হলো সবাতে যাই কইয়া দুইটা হাড়ের একটা হাড় বাই গিয়া সেই ভাঙ্গিয়া প্রফেসর সাহেব শাহজাহানকে দিল তখন বলিয়া যত টাকা লাগে আমি দিব গো তোমার চিকিৎসার লাগিয়া রে হাতটা প্লাস্টার করে শাহজাহানের চিকিৎসাতেই নামিল শাহজাহানকে আপনে বাড়ি পৌঁছাইয়াই দিল বাবা মায়ে কানতে লাগলো রে তাহার ছেলেটা দেখিয়া রে নিদুকা পাইয়াই মাস রে বাবা তোরে গরিব বলিয়া রে এই দিকেতে সাথী বিবি কি কর্ম করেছিল শাহজাহানকে ঘরের ভিতরে যখন মারপিট করিল কলেজের বারিন্দায় বসে রে সাথী বিবি কান্দিতেই ছিল রে ভাবলো যে আমি তোকে মারপিট করার জন্য কোনো বিচার দায়ের করিনি আমি বিচার দায়ের করেছি আপন করে পাওয়ার জন্য আর দেখা যাচ্ছে আপন করে পাওয়া তো না সে আরো দূরে চলে গেল এক সপ্তাহ পর শাহজাহান দেখেন কলেজে আসিল প্রফেসরের কাছেই তখন বলিতেই লাগিল আমাকে আপনারা সারা একটা লিখিত দেন দিয়া এই কলেজে আমি আর পর বোনা গো ভর্তি হব অন্য কোথাও যাইয়া রে প্রফেসর কয় তা হবে না তোমাকে জানাই তোমার মতো একটা ভালো ছাত্র এই কলেজে নাই এদিকে শাহজাহানের সাথে যে ছাত্র আছে এরা কয়েকজনে মিলে একটা দল পাকাইছে ভাই তুই যদি এখান থেকে আজকে আমরাও কয়েকজন চলে যাব অন্য জায়গায় ভর্তি হইব এখানে তোমার বিশ্রাম নেই বিনা অপরাধে মারপিট করলো স্যার বলতেছে ওকে লিখিত দিলে হয়তো আরো কয়েকটা ছেলে যাবে গা এরকম একটা ছেলে কলেজে না থাকলে কলেজের ক্ষতি বিরাট একটা ক্ষতি হবে ও তোমাকে লিখিত দেওয়া হবে না ও ঠিক আছে স্যার লিখিত নাই দেওয়া হয় আমার বাবা এখন হাড় ভাঙা পরিশ্রম করে আমার পড়ার খরচ চালাইতে পারতেছে না তাই আজ থেকে আমার কলেজে পড়া শেষ আমি আর পড়া আসতে পারবো না এই কলেজে একটা মেয়ে লইয়া কেসি মারপিটি খাইয়া কেমনে আমি মুগি দেখাবো এই কলেজেই আসিয়া
আইসো ইতে মোর কলেজেই পড়া গো সার বুঝি গেল বন্ধ হইয়া রে। সাথী বলে তা হইলে আমার সর্বনাশ যাবেই হইয়া, আমার যত মনের কথা আজি সবই বলবো খুলিয়া। আবার সাথী প্রবেশারের কাছে গো পিসার পো নরাই গেল দায়ী করে রে। আবার বিচার দায়ের করলেন, স্যার আচ্ছা এমন হইতে পারে না শাহজাহানের সঙ্গে আমার বিবাহ হতে পারে না? হয়তো আপনারা জানেন না আমি ওকে মারপিট করার জন্য বিচার দায়ের করছিলাম না, শুধু ওকে আপন করে পাওয়ার জন্য। আমি যা কিছু করেছি ওকে আপন করে পাওয়ার জন্য। স্যার শুনে অবাক হয়ে তাকিয়ে রইল। সর্বনাশ, এই মেয়েটা তো বাড়ি দুষ্ট। মনে করছিল মেয়েটা ভালো, কিন্তু আসলে মেয়েটাই দুষ্ট। মেয়ে সেটা স্বীকার করলো শাহজাহানের কোনো দোষ নেই, আমি বিচার দায়ের করেছিলাম আপন করে পাওয়ার জন্য, তা তো হলো না, ও নির্দোষ। তবে আমি একটা নালিশ যাইতেছি করিয়া, শাহজাহানকে কোরআনে রাজি একটু যেই বুঝাইয়া, কেমন করে আমি বেঁচে থাকবো গো সারে আজি শাহজাহানকে সারিয়া রে। এইদিকে লেখাপড়ার খরচ সব বহন করিবে। টিচার তখন বলতে লাগলো শাহজাহানের কাছে, তুমি একটা গরিবের সন্তান, যদি লেখাপড়া কাপড় চর্চা বিতয় মেয়েটাই বহন করে তাহলে তুমি জীবনে সুখী হতে পারবে, এবং এই মেয়ে তোমাকে যে পছন্দ করেছে এতেও একটা জীবনের ধন্য। বলো হুজুর আমাকে কাপড় চোপড়ে শুধু লেখাপড়ার খরচ কেন, 1 কোটি টাকা দিয়াও এই ছেলে আমাকে, এই মেয়ে আমাকে কিনতে পারবে না, আমি তেমন ছেলেই না, গরিব হতে পারি। এই বলিয়া শাহজাহানে সেদিন বিদায় গেল হইয়া, বাড়িতে কিছুদিন যাবত বেকার গো গেল রইয়া। এইদিকে গ্রামের লোকজনে শাহজাহানকে কয়ে ডাকিয়া, সকাল বেলায় কিছু ছেলে মেয়ে গো তুমি দাও না কেনে পড়াইয়া রে। কিছু কিছু দিব গো বেতন মাসের মাসে উঠাইয়া, সকালে বেলায় ছেলে মেয়ে যাইতে সেই পড়াইয়া। গ্রামের লোকে বলতেছে তুমি দরিদ্র লোকের সন্তান, তোমার বাবা কামাই রুজি করতে পারো না, এখন আগে যে পরিশ্রম করতে পারতো এখন পারে না, তাই তুমি আমাদের কিছু ছেলে মেয়ে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের সকাল বিকাল কিছু লেখাপড়া শিখাও, মাস যাবে আমরা কিছু কিছু বেতন তোমাকে দেব। এইভাবে মাসের মাস কিছু কিছু বেতন পায়, পাজে খরচ দেই সেই টাকা খরচ গো হইয়া যায়। এইদিকে সাথীর গো বাবা সাথীর কাহিনী শুনিয়া, একটা ছেলে হইছে কলেজ ছাড়া মেয়েরও লাগিয়া, কলেজে আসে পড়তে যাইয়া গো মায়া আমার কলঙ্ক গেছে হইয়া রে। আমার 4টা ছেলে বড় বড় চাকরিজীবী, আমি খুব ধনবান ব্যক্তি, এই মেয়ে কলেজে পড়তে দিয়া আর আমার একটা কলঙ্কিনী নাম জগতে রটে রাখলো। রাগ করে মেয়ে কি বলতেছে, তোর যেদিকে ইচ্ছা সেদিকে চলে যা, শুনলাম তোর জন্য নাকি ভালো একটা ছেলে তার কলেজে পড়া বন্ধ হয়ে গেছে। ওই গ্রামে বেলাল হোসেন নামে এক লোক ওই সাথীর সাথেই ওই কলেজে পড়তো। এর সাথেও শাহজাহানের সাথে পরিচয়ে গেছে রইয়া, শাহজাহানের বাবা একদিনই বলতে সেই ভাবিয়া, এইভাবে কি সংসার
চলবে রে বাবা এত কষ্ট করিয়া রে। চল বাবা তোরে আমি করাবো একটি বিয়া, বিয়ার সঙ্গে একটি চাকরি বাবা দিব তোরে লইয়া, সংসার তাহলেই চলতে পারে রে শাহজাহান ওই চাকরির টাকা দিয়া রে। এই ক্যাসেটের জন্য যোগাযোগ করুন আলোকসজ্জা, ভিক্টোরিয়া রোড, টাঙ্গাইল। একটা চাকরি লইয়া শাহজাহান আমি বিবাহ করাবো তোমারে, বেকার অবস্থায় আর কত দিন থাকবে গো ঘরে পরে। বাবার যুক্তি শুনে শাহজাহান গো সেই দিন রাজি গেল হইয়া রে। এই দিকেতে শাহজাহানের জন্য মেয়ে দেখতে লাগিল, বাবার কিন্তু ছেলের বিয়ার জন্য বড়ই গো হাউস ছিল। এই দিকেতে সাথী একদিন বেলালকে কয়ে ডাকিয়া, মনে হয় শাহজাহানের সাথেই দেখা গো হয় নাই আমার 1000 বছর দূরিয়া রে। তাকে আমি ভালোবাসি সে কি তা জানি না, আমি বুড়ি তারে প্রেমা গুনে রে বেলাল ভাই সে কি পুরে না রে। বলতেছে বেলাল ভাই তোমার তো মামার বাড়ি ওই শাহজাহানের গ্রামে, তুমি একটা কাজ করো, আমার বাড়ির উসিলায় তুমি যে শাহজাহান কি অবস্থায় আছে, কোন কলেজে পড়তেছে না বেকার অবস্থায় আছে না বিয়ে শাদী করছে, তুমি একটু খোঁজলে আসো না। বলতে তাতে তোমার কি লাভ লোকসান, তোমার তো কিছু আসে যায় না, তবু তুমি একটু যাই না আসো। বেলাল হোসেন পরের দিনই তামারি আই গেল, মামার বাড়ির উসিলাতে দেখে শাহজাহানের বাড়ি গেল। শাহজাহানকে যাইয়া দেখে ভাই একটা চাকরি গেছে পাইয়া, সকালে বিকাল কিছু পোলা পানে যাইতে সেই পড়াইয়া। শাহজাহানের সঙ্গে গো তখন আলাপ যায় করিয়া, এইভাবে আর কতদিন চলবে গো শাহজাহান ভাই করোনা কেন বিয়া রে। যে চাকরি তুমি পেয়েছ কিছু কিছু ছেলে মেয়েদের লেখাপড়া করাও, হয়তো একজনে মাসে মাস টাকা দেয় আরেকজনে দেয় না, তাতে তোমার বাজে খরচ চলে না, এগুলা বাদ দিয়ে একটা বিয়া শাদী করে ফেলো, সুখের একটা ঘর বাইন্ধা লো। বলতেছে হ্যাঁ ভাই তুমি তো ঠিকই বলেছ, বাবা আমাকে বিয়া করানোর জন্য পাগল হয়ে গিয়েছেন, তাই আমার জন্য দেড় দেশে মেয়ে দেখতেছে, কে তুমি দেখো না যে না বাবা যখন বর্তমান আছে সেখানে আমি কেন মেয়ে দেখতে যাব। তাই আমার বাবা আরো আমার গ্রামের 2জন মাতা বোন নিয়ে মেয়ে দেখতেছেন, আমার বাবা যা কিছু আইনা আমাকে দেবে তাই আমি বধূ হিসাবে গ্রহণ করে নেব। আমি জানি বাবা আমাকে ভালো বিবাহ করাইয়া সুখী আমায় করে দিবে একটা গো চাকরি লইয়া। কথা শুনে বেলাল হোসেন গো সেই দিন বিদায় গেল হইয়া রে। সাথীর কাছে সমস্ত কথা ভাই বলিল খুলিয়া, কথা শুনে
সাথী সেদিন গেল রে পাগলে হইয়া। তবে তাহলে ও গো বেলাল ভাই একটু চাতুরিতা করিয়া আমার জন্য যাও না কেন গো তুমি ঘটক সাজিয়া রে। বলতেছে হ্যাঁ তুমি ঠিকই বলেছো, তোমার জন্য যে ছেলে কলেজ ছাড়া, তুমি যাকে একদিন মারপিট করেছিলে, আর তোমার বিবাহ ঘটক আমি সেখানে যাবো, তাই না? আমি কোনো মতেই পারবো না, সম্ভব না। ও দেখো তোমার একটা কাজ করতে হবে, একটা চাতুরিতা করতে হবে। কি চাতুরিতা? এখান থেকে 5 মাইল দূরে আমার মামার বাড়ি, আমি সেখানে চলে যাব। আমার মামার সঙ্গে পরামর্শ করে আমার মামাকে আমি পিতা সাব্যস্ত করব। তুমি আমার কোনো পায় পরিচয় না দিয়ে আমার নকল একটা নাম রেখে, আমি যে লেখাপড়া জানি এটা সেখানে কোনো পরিচয় তুমি দিবে না, হয়তো জানলেও কোনো রকম নাম দস্তখত। তাই আমার মামার বাড়ির থেকে আমাকে দেখানোর ব্যবস্থা করবে। গটকালি করিয়া গো যদি কাজটা দেও বান্দিয়া, বিবাহর পরে অনেক টাকা গো তোমায় আমি পুরস্কার দিব দিয়া রে। তবু তারে ছাড়াই আমি কি বাজব না। বেলাল পরের দিন গেল বিদায় হইয়া শাহজাহানের কাছে, তখন বলতেছে ভাঙ্গিয়া আমার হাতে একটি মেয়ে গোয়া আছে ভাই তোমাকে জানাই, দেখো যদি আমি তাহলে দেখাইতে চাই। শাহজাহান বলে যাবে বাবা, আমার তো কথা নাই। এই সময়ে শাহজাহানের গো বাবা বাড়িতে সেই যায় রে। শাহজাহানের বাবার কাছে বেলাল বলতেছে ভাঙ্গিয়া এই মেয়েটার সাথে মামাই একটা চাকরি দিব আমি লইয়া, মেয়ে দেখাও আপনার হবে পছন্দ। রবিবারের তারিখ করিল, তারিখ করে বেলাল হোসেন আবার ও ফিরিল। সাথীর কাছে বলিতেছে তোমার মামার বাড়ি যাও চলিয়া, তোমার মামাকে সব পড়াইয়া রাখো গো সাথী তুমি নিজেই যাইয়া রে। তোমার মামাকে যা পড়াতে হয় তুই পরে তাকে ঠিক করে রাখো। সাথে যে মামা কিভাবে বুঝিস, মামা তুমি আমাকে তোমার বড় মেয়ে সাব্যস্ত করে আমার বিয়ে ধার্য করবে, তাই চাকরি বাবদ যা কিছু বলতে হয় তুমি বলে দেবে, কারণ আমার বাইরে বড় বড় চাকরিজীবী, ওর চাকরি তো অসুবিধা হইব না। যে চাই চেহারা হয়তো একটা অফিসারের চাকরি পাইতে পারে, তাই তুই কোনোটা অস্বীকার করবে না। রবিবারের দিন বেলাল হোসেন তামারিয়াই গেল, শাহজাহানের পিতাকে লইয়া বিদায় হইল। শাহজাহানের পিতা গ্রামে থেকে গো সাথে 2 জন মাতবর গেল লইয়া রে। বাড়ির কাছে যাইয়া গো যখন তারা পৌঁছাইল, বাড়ি দেখে বেলালের বাবা একটু ভাবিতেই লাগিল, এই বাড়ির মায়া হয়তো আমাকেই দিবে না। অজহত বেলাল শুধু করতেছে টাল বাহানা।
বেলাল, তোমাকে তো আমি আগেই বলেছি অতিরিক্ত ধনী ঘর আমি কাজ করবো না, কারণ আমার তো জমি জমা কিছুই নেই, আমার ভাঙা 2টা ঘর। হয়তো আমার পছন্দ হলেও তারা তো আমার বাড়িঘর থেকে পছন্দ নাও করতে পারে। বেলাল বলতেছে, মামা চিন্তা করেন না, কাজ আমি করে দিব, তাদের কথা, তারা জমা জমি না চায় ভালো একটি ছেলে। আমার মনে হয় শাহজাহান ভাইকে দেখে ওরা নিশ্চয়ই পছন্দ করবে। বাংলা ঘরে বসতে দিল বড় যত্ন করিয়া, ভালো ভালো খানা তখন গো তাদেরকে খাওয়াইলো আনিয়া রে। খাওয়া দাওয়া হইয়া গেল ভাই, মেয়েটা আনলো সাজাইয়া, শাহজাহানের বাবা হইল পাগল সেই মেয়েটা দেখিয়া। কাজটা তুমি মিলাইয়া দিও রে আমার, হি আল্লাহ সাই কি বিরিয়া রে। বলতেছে, আল্লাহ মেয়ে আমি অনেক দেখছি, কিন্তু এইরকম চেহারার মেয়ে আমার চোখে আর পড়েনি। কিন্তু মনে হয় মেয়ে দেখে আমার পছন্দ হয়েছে, হয়তো কিন্তু আমার বাড়ি করে দেখে মেয়ের বাবা পছন্দ নাও করতে পারে। একটু ফাঁকি নিয়ে বলতেছে, বেলাল বলতেছে, মামা তাহলে মেয়ে দেখে আপনার পছন্দ হয়েছে? যে বাবা তুমি যে মেয়ে আমাকে দেখিয়েছ, মেয়ে যে এতটুক বড় তুমি আমার কাছে এতটুক বলোইনি, কিন্তু মেয়ে দিকে আমি পাগল হয়ে গেছি। আমার এই মেয়ে দিয়া আর আমার ছেলে দিয়ে আবার সুন্দর মানাবো, মেয়ে কি দিবে? সে কোনো উপায় হোক এ মেয়েটা নিতেই হবে আমার। বেলাল বলতেছে, মামা দেয় না দে সে দায়িত্ব আমার, যাহা কিছু করার আছে মামা আমি দিব করে। আগামী শুক্রবার তারিখ দিয়া এর আগে এলো গো বিদায় হয়ে, শুক্রবার দিন মেয়ে পক্ষ গো যাইতেছে ছেলে দেখিবারে রে। যাওয়ার সময় ভাগ্নি মামার কাছে দিল তখন বলিয়া, বাড়িঘর দেখে মামা আসার সময় আসে বা কাবিনে করিয়া। বাড়িঘর তার থাকে বা না থাক তোমারে দিলামে কইয়া, আমার কিন্তু পছন্দ হয়েছে গো মামা ওই শাহজাহানকে দেখিয়া রে। বাড়িঘর দেখার উসিলাটা তোমরা খালি শুধু একটু ভাঙবে, কারণ ছেলে তো আমার দেখাই, তোমরা যে অফিসে কাবিন করে চলে আসবে, এবং কি দরকার হলে বিয়ার তারিখও ধার্য করে আসতে পারো, কারণ তোমার এখানে আমার থাকা তো ঝামেলা হইতেছে। মামারা চিন্তায় পড়ছে যে সমস্ত কিছু আমি আমার বাড়িতে সইতে পারলে আমি ঝামেলার থেকে রেহাই পাই, পরে ঝামেলা আমার ঘরে কেন চাপছে এসে। গরিব হিসাবে ফরহাদ হোসেন যাহা খানা জোগাইয়াছিল, তাহাই খাইয়া শাহজাহানকে তারা যেই দেখিল, ছেলে দেই কাও সাতির মামা গো সেই দিনই গেল পাগল হইয়া রে। এই জন্য তো হয়েছে বা আগ্নি পায়াগল। এরা শিকারে গেল হইয়া, তাড়াতাড়ি চলেন কাবিন করবো মোরা অফিসেতেই যাইয়া। কাবিন করে যাওয়ার সময় গো বিয়া তারিখি গেলেন করিয়া রে। বলে আগামী শুক্রবার বিয়ার দিন তারিখ। ছেলে বাবা বললো, বিয়ায় আমি কিন্তু কিচ্ছুই দিতে পারবো না, আমি শুধু দেব ওই মেয়ের নাকে যে একটু স্বর্ণ দেওয়ান লাগে, ওই স্বর্ণটা ছাড়া বিয়া হয় না, বিয়া পড়াইতে নাকের স্বর্ণ দেবো, ওই স্বর্ণ ঢুকা আমি দেবো, আর তাছাড়া কিচ্ছুই পারবো না। মেয়ের বাবা বলতেছে, আমি কি আপনার কাছে কিছু চাইছি? দরিদ্র লোক, এখন আমি আপনাকে মারবো না, আমি চাই আপনার 2 পয়সা খরচ না হোক, যত আমি দিয়ে দিব। আপনার ছেলেটা টুপি মাথায় দিয়া 2-4 জন সঙ্গীদের দিয়ে দিবেন, আমার বিয়া টিয়ে পরে আমি মেয়ে সহ দিয়ে দিব। শুক্রবারে শাহজাহান মিয়া বন্ধু বান্ধবে লইল
এইদিকেতে গ্রামে একজনে উকিল বইনে জামাই ছিল, বেবলা ধরনের মানুষ বাইসে, কানে কিছুই শুনে না। এইরকমে লোকজন লইয়া গো শাহজাহান হয়েছে রওয়ানা রে। এরকম এক উকিল বোনের জামাই লইছে, হ্যাঁ তো হাবা কানেও কিছু শুনে না। চিন্তা করছে, নিয়ে গেছে, খাওয়া দাওয়া হয়েছে, ভালো একটা রুমে ওদেরকে বসতে দিছে। খাওয়া দাওয়ার পর কিছুক্ষণ পর মৌলানা সাহেব বলতেছে, তাইলে আর দেরি করে কি লাভ, বিয়াটা পরেই ফেলি, তোমরা সবাই তো বের হও এবং 3 জন সাক্ষী রেডি হও, আন্দোলনে যাইয়া কবুল নিয়ে আসো। 2 পক্ষ হইতে গো 3 জন সাক্ষী ধার্য হলো, কবুলের লাঙ্গিয়া তারা দেখেন আন্দরেতেই গেল। এইদিকে সাথী বিবি একটা দামি শাড়ি পরিয়া আলাদা একটা রুমের মধ্যে গো দেখেনি রয়েছে বসিয়া রে। নানি বুড়িও বসে গয়াছে, সাক্ষী গেলেন চলিয়া, একটু পরে কবুলতে দিল কবুলে করিয়া। কবুল লইয়া সাক্ষী যাইয়া স্বীকারও করিল, সাথীর সাথে শাহজাহানের দেখেন বিবাহ পড়াইল। বিবাহর শেষে শাহজাহানকে গো দেখেন আন্দরে যাবে লইয়া রে। এদিকে নানি বুড়ি দাদি বুড়ি এরা যেমন নাকি খুব শুরু করলো যে নাতিন জামাইকে ভিতরে নিয়ে আসা হোক। সাথী বিবি যে কোটায় ছিল ভাই সেখানে গেল লইয়া, শাহজাহান একটু দূরে রইলেন বসিয়া। সাগরানা খাওয়ার গো জন্য মিষ্টান্ন গেছে লইয়া, এক একজন এক এক দিকে গো সেই দিনই রইলেন ঘুরিয়া রে। নানি বলতেছে, দেখো তোমার স্বামী আজকাই না দিলাম, বিয়া পরে দিলাম, তোমার স্বামী তুমি যে ব্যাপারে কন্ট্রোল করে নিও। এবারে নানি বুড়ি চলে গেল গা। এদিকে শাহজাহান চিন্তা করতেছে যে দুলাভাই তো হাবা কানে তো শুনেই নেই, ডাকলে শুনে না। মনে করেন 2-3টা সিমটি মারছে, তোকে কি ব্যাপার ইশারা করে আদা জান যান আপনার দরকার নেই এখন। এদিকে কুপির মধ্যে তৈল নাই, নানি চালাই করে তৈল কম নিছে। একটু পরেই কুপিটা ভাই যাইতেছে নিবিয়া, সাথী বিবি মুখটা রাখছে বড় ঘুমটাতেই ঢাকিয়া। আস্তে আস্তে কুপির আলো গো হঠাৎ দেখেন গেল যেই নিবিয়া রে। আল্লাহরে তখন আদায় হুকুম আইসা হাজির হইল, তোমাদেরও আদায় কাজ গো তোমরা আদায় করেই নেও রে। এইদিকে এরা 2 জন আলো যখন নিবে গেল, লাজে শরম বলতে তাদের কিছুই তখন না ছিল। আল্লাহর আদায় কাজী গো 2 জন মথ গেল হইয়া রে। 1 ঘন্টা পরে নানি বুড়ি কুপিতে আগুনি লইয়া ধীরে ধীরে ওই রুমেতে আসিলেন চলিয়া। দেখে সাথী বিবির মাথার বেনি গো সেই দিন রইছে এলুমেলু হইয়া রে। শাহজাহান হায় আসতে লাগিল,
নানি বুড়ির দিকে চাইয়া বুড়ি বলে সা নজর আমি দিব এখন করাইয়া তাই না নাতনির মাতার ঘুমটা গো বুড়ি যখন দিল ফেলিয়া রে সাথীকে দেখিয়া শাহজাহান ঘুরে গেলই পরে আবার সেই দুষ্ট নারী দেখি আসে গো আমার ঘরে ওইটা যখন শাহজাহান দেখেন বিদায় হইয়া যাইতে চায় সাথী বিবি দৌড়াইয়া দৌড়লো রে যাইয়া বাই শাহজাহান সাথীকে দেখিয়া ও সেই দুষ্ট নারী আজকে আবার এই বাসর করে চলে যাইতেছে সাথী তাড়াতাড়ি করে কাছে যাইয়া পায়ের মধ্যে জড়িয়ে ধরল ও তুমি কি জানো না রে বন্ধু আমার কি হালে যায় দিনে দিনে সোনার অঙ্গ আমার হইতেছে মলিন রে হইতেছে মলিন তোমার কি লাগে না রে মায়া তোমার কি লাগে না রে মায়া আমার দুঃখ দেখিয়া যত দুঃখ তোমার লাগিয়া যত দুঃখ তোমার লাগিয়া প্রাণ বন্ধু রে যত দুঃখ তোমার লাগিয়া প্রেম করেছিল ইউসুফ জুলেখা এই না দুনিয়ায় 70 বছর জেল খাটিল ইউসুফ পীরিতেরি দায় রে পীরিতেরি দায় শেষের বেলায় পাইয়া তারে শেষের বেলায় পাইয়া জুলেখা যৌবনে দিল বিলাইয়া যত দুঃখ তোমার লাগিয়া যত দুঃখ তোমার লাগিয়া প্রাণ বন্ধু রে যত দুঃখ তোমার লাগিয়া এ জগতে তুমি রে ভিন্ন কেউ তো আমার নাই স্বামী বলে এ জগতে দড়ি তোমার পায়ে রে দড়ি তোমার পায়ে বহু সাধনায় পেয়েছি তোমারে সাধনায় পেয়েছি তোমারে ইজায়ও নাই আসে ফেলিয়া যত দুঃখ তোমার লাগিয়া যত দুঃখ তোমার লাগিয়া প্রাণ বন্ধু রে যত দুঃখ তোমার লাগিয়া জীবন যৌবনে সব দিয়েছি তোমার চরণ তলে তুমি আজি না গছিলে আমার সবে যাবে বিফলে রে সবে যাবে বিফলে তুমি আজকে ফেলে গেলে তুমি আজকে ফেলে গেলে জীবন দিব জহর খাইয়া যত
দুঃখ তোমার লাগিয়া, যত দুঃখ তোমার লাগিয়া প্রাণবন্ধু রে, যত দুঃখ তোমার লাগিয়া। কান্দিতে কান্দিতে রে বিবি বুক বাসিয়া যায়, একটা কুঞ্চা এই আইনা রাখি চাল সেই বাসরে সব যায় রে, সেই বাসরে সজায়। ধীরে ধীরে সেই কুঞ্চার লরি, ধীরে ধীরে সেই কুঞ্চার লরিটা স্বামীর হাতে দেয় উঠাইয়া, যত দুঃখ তোমার লাগিয়া আমার, যত দুঃখ তোমার লাগিয়া প্রাণবন্ধু রে, যত দুঃখ তোমার লাগিয়া। কলেজে মারপিট করেছিলাম, আমার মনে গেছে রইয়া, সেই মায়েরাজি শোধ করে নাও এই না কুঞ্চা দিয়া রে, তবু আমি তোমার চরণ দাসী, তবু তোমার চরণ দাসী, যাইও না তো সারিয়া, যত দুঃখ তোমার লাগিয়া, যত দুঃখ তোমার লাগিয়া প্রাণবন্ধু রে, যত দুঃখ তোমার লাগিয়া। এই ক্যাসেটটির জন্য যোগাযোগ করুন আলোকসজ্জা, ভিক্টোরিয়া রোড, টাঙ্গাইল। কান্দিতে কান্দিতে রে বিবি চরণে লুটায়া, বিবির কান্দনে শাহজাহান পাগল হইয়া যায় রে, পাগল হইয়া যায়। আস্তে আস্তে কাছে যাইয়া, আস্তে আস্তে কাছে যাইয়া বিবিকে ধরলো জড়াইয়া, যত দুঃখ তোমার লাগিয়া। শাহজাহান বলে তোমায় বধূ বলে আমি নিলাম মানিয়া, যত দুঃখ তোমার লাগিয়া। স্বামী স্ত্রী বুকে বুকে বাবা ধুলো জড়াইয়া, বলে আমরা নতুন করে ঘর লইব বান্দিয়া রে, ঘর লইব বান্দিয়া। পরের দিন মেয়ের বাবা আসিল খবর পাইয়া, যত দুঃখ তোমার লাগিয়া। মেয়ের বাবা বলতেছে তখন জামাইর কাছেই যাইয়া, তোমার ঘর বাড়ি জামাই আমি সবই দিব করিয়া রে, সবই দিব করিয়া। এই পর্যন্ত শাহজাহান সাদির, এই পর্যন্ত শাহজাহান সাথীর হিস্টোরি গেল ফুরাইয়া, যত দুঃখ তোমার লাগিয়া, যত দুঃখ তোমার লাগিয়া প্রাণবন্ধু রে, যত দুঃখ তোমার লাগিয়া।